প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে আজকে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর বাংলা কবিতা, যেটা প্রথম পাঠ তোমাদের রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যার রচয়িতা হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। এটা সম্পূর্ণ আলোচনা আজকে করব, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং তাহলে কিন্তু তোমাদের খুব উপকার হবে আশা রাখছি। দেখো, প্রথমে আমাদের জেনে নিতে হবে কবি সম্পর্কে। মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে একটু জেনে নেব দু একটা কথা। তিনি হচ্ছেন মধ্যযুগের একজন কবি। তার উপাধি রয়েছে কবি কঙ্কন। কবি কঙ্কন তার উপাধি, আর মুকুন্দ হচ্ছে তার নাম, আর চক্রবর্তী হচ্ছে তার কৌলিক পদবী। ঠিক আছে, বংশগতভাবে তিনি ব্রাহ্মণ ছিলেন, তো সেখান থেকে তিনি এই কৌলিক পদবীটা পেয়েছিলেন। তাহলে আমরা এখান থেকে এমসিকিউ হতে পারে, কবি কঙ্কন কবির উপাধি, তার আসল নাম হচ্ছে মুকুন্দ, আর চক্রবর্তী হচ্ছে তার কৌলিক পদবী। তিনি কি কি রচনা করেছেন? এই মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি, যেটা আমাদের এখানে পাঠ্য রয়েছে, এর কিন্তু অনেকগুলো নাম রয়েছে। অপর নামগুলো একটু দেখে নাও। অভয়া মঙ্গল, বা শুনে নাও, এখানে অম্বিকা মঙ্গল আর কবি কঙ্কন চণ্ডী, এই তিনটে নাম কিন্তু পাওয়া যায়। এবার আমরা আসবো যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এর উৎস কোথা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতাটি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড তথা কালকেতুর উপাখ্যানের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ, এই অংশ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, যেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন বলছি, এটা কিন্তু দেখো, কলিঙ্গ দেশটা কোথায় এটাকে বুঝতে হবে। বর্তমানে যেখানে উড়িষ্যা রয়েছে সেই অংশটাই কিন্তু প্রাচীনকালে কলিঙ্গ নামে পরিচিত ছিল। এবার এই কবিতার মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা আমি সংক্ষেপে 1.5 থেকে 2 লাইনে তোমাদেরকে বলে দিচ্ছি এবং পরে বিস্তারিত বলবো। দেখো, দেবী চণ্ডী ভক্ত কালকেতুর ইচ্ছা পূরণে সমুদ্র ও ইন্দ্রের সাহায্যে মেঘ ও বজ্রের দ্বারা কলিঙ্গ দেশে 7 দিন ব্যাপী প্রবল ঝড় বৃষ্টি ও বন্যা সৃষ্টিকরণের মাধ্যমে পার্শ্ববর্তী গুজরাট নগরের অধিপতি ব্যাধ কালকেতুর সহযোগিতা করেন, যা এই কবিতার মূল উপজীব্য। অর্থাৎ দেবী চণ্ডীর শরণাপন্ন হয়েছিল কালকেতু, এবং কালকেতুর ইচ্ছা পূরণে, অর্থাৎ ভক্তের ইচ্ছা পূরণে দেবী চণ্ডী সমুদ্র এবং ইন্দ্র এর সাহায্য নেন এবং মেঘ ও বজ্রের দ্বারা পার্শ্ববর্তী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি করে সেখানকার প্রজাদেরকে তাড়িত করে নিয়ে আসেন কোথায়? পার্শ্ববর্তী গুজরাট নগরে, যেখানে কালকেতু কিন্তু নতুন করে নগর তৈরি করে বসে রয়েছে, কিন্তু সেখানে তার কোনো প্রজা ছিল না। প্রজা না থাকলে সে রাজত্ব চালাতে পারবে না। সেই জন্য দেবী চণ্ডী কিন্তু তার ইচ্ছা পূরণের জন্যই এই প্রবল ঝড় বৃষ্টি তৈরি করেছিলেন, একটা দুর্যোগ তৈরি করে পার্শ্ববর্তী গুজরাট নগর, যেখানে কালকেতুর শহর নির্মিত হয়েছে, সেখানে পাঠিয়েছিল। এই হচ্ছে কবিতার মূল বিষয়। এবার আমরা দেখব এক এক করে প্রত্যেকটি শব্দের মানে আমরা দেখব, পুরো কবিতাটাকে একটু রিভিউ করার চেষ্টা করব। তাহলে শুরু করি, চলো। দেখো, প্রথম লাইনে আমরা দেখে নেব, মেঘ কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। মেঘে কইল অন্ধকার দুবার কথা এটা বলা হয়েছে। কেন এরকম বলা হলো? অর্থাৎ বলছে চারিদিক মেঘে অন্ধকার হয়ে গেল। মেঘ করলে কি চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সূর্যের আলোটা পৌঁছাতে পারে না সেই অঞ্চলে, পৃথিবীর বুকে, এবং দিনের বেলায় কিন্তু পৃথিবী আলোকিত থাকে সূর্যের কিরণের জন্য, সূর্যের আভায়। তাহলে মেঘ যদি করে তাহলে মেঘে তো অন্ধকার হবেই, তাই জন্য মেঘ করায় অন্ধকার হয়ে গেল। প্রথম লাইনের এটাই মানে দাঁড়াচ্ছে। তারপরে আমরা দেখব, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কেউ নিজের অঙ্গ আর দেখতে পারছে না। এখানে দেখো, অঙ্গ মানে কি? অঙ্গ মানে দেহ, আপনার মানে নিজের, মানে এতটাই অন্ধকার হয়েছে যে নিজের দেহ পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখো, আমাদের দেহটা দেখা না যাওয়া মানে অন্ধকারের ঘনত্ব কতটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে। মেঘের অন্ধকার এতটাই যে নিজের দেহ পর্যন্ত দেখা যাচ্ছে না। দূরের জিনিস তো দূরের ব্যাপার, নিজের হাত পাই দেখা যাচ্ছে না, সেটাই এখানে বোঝাতে চেয়েছেন কবি মুকুন্দরাম চক্রবর্তী। নেক্সট, পরে তৃতীয় লাইনে আমরা চলে যাব। তৃতীয় লাইনে দেখো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। প্রতিটি শব্দের মানে আমি চেষ্টা করব তোমাদেরকে বলার। ঈশান মানে কি? উত্তর পূর্ব কোণ। আমরা যে 10 দিক ছোটবেলায় পড়েছিলাম, সেই 10টি দিকের মধ্যে একটি হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঈশান
ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উড়িল মানে ওরা, আর সঘনে মানে কি ঘন ঘন বা নিরন্তর, আর চিকুর মানে আমরা জানি চুল, কিন্তু এক্ষেত্রে হচ্ছে বিদ্যুৎ। অর্থাৎ ঈশান কোণে, উত্তর পূর্ব কোণের যে মেঘ ভেসে বেড়াচ্ছে সেই মেঘ থেকে ঘন ঘন কি হচ্ছে, বিদ্যুৎ চমকিত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জন করছে এবং মেঘ গর্জনের পর বিদ্যুৎ চমকিত হচ্ছে। তোমরা জানো যে মেঘের যে গর্জন সেটা কি হয়, সেটা কিন্তু পরে শোনা যায়, বিদ্যুতের যে ঝলক সেটা কিন্তু আমরা আগে দেখতে পাই, কারণ আলো তাড়াতাড়ি আসে শব্দের তুলনায়, আলোর গতিবেগ শব্দের তুলনায় বেশি, সেই জন্যই ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে যে মেঘ ভেসে বেড়াচ্ছে বা জমা হয়েছে সেই মেঘ ঘন ঘন নিরন্তর, সঘনে মানে নিরন্তর, চিকুর অর্থাৎ কি করছে, বিদ্যুৎ সেখান থেকে বেরিয়ে আসছে, বিদ্যুতের ঝলকানি আসছে, অর্থাৎ মেঘ গর্জন করছে এবং বিদ্যুৎ বেরিয়ে আসছে, এটাই এখান থেকে আমরা বুঝতে পারি। এরপরে আমরা চলে যাব পরের লাইনে, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, উত্তর পবনে মেঘ ডাকছে দূর দূর, অর্থাৎ উত্তর দিকে পবনে মানে বায়ুতে, দূর দূর মানে মেঘের দূর দূর ডাক বা শব্দ, যে তোমরা দেখো যে সে শব্দটা তোমরা পাও শুনতে, সেটাই উত্তর দিকের বায়ুতে কি হচ্ছে, মেঘের ডাক কিন্তু শোনা যাচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব কোণে মেঘ করেছে, তাহলে সেদিক থেকেই তো তোমরা মেঘের আওয়াজ শুনতে পাবে না কবিতায়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এই ঘটনাটা কোথায় ঘটছে, আবার দেখো কলিঙ্গ দেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। কেন ঘটেছে আমি আগেই বলেছি, দেবী চণ্ডীর ভক্ত কালকেতুর ইচ্ছা পূরণে 7 দিন ব্যাপী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির দুর্যোগ তিনি একটা কৃত্রিমভাবে তৈরি করেছিলেন, যাতে পার্শ্ববর্তী গুজরাট নগরে সমস্ত প্রজারা গিয়ে সেখানে বসবাস করে, সেই জন্য। আর ভিডিওর যারা দেখছো অবশ্যই বলো তোমরা জিকে উইথ বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু পরপর আসতে থাকে। ক্লাস 9-এর বাংলা ছাড়া অন্যান্য বিষয় আমি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। এই বাংলার আমি কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির পরবর্তীতে এমসিকিউ, আমি বড় কোশ্চেন তো কিছু দিয়েই রেখেছি আগেই, সেগুলো তোমরা দেখতে ভুলবে না, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর যারা ক্লাস 9-এ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করবে। আর কেউ যদি পিডিএফ সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে কী প্রসেস আছে সেটাও হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারো। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেইখানে ফিরে যাই। নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল, পরের লাইনে আমরা চলে এসেছি। এই যে নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল, নিমেষেক মানে কি, মুহূর্তের মধ্যে, চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে, একটা চোখের পলক পড়তে কতটুকু সময় লাগে, সেইটুকু সময়কে বলা হচ্ছে নিমেষের মধ্যে কি হচ্ছে, জোরে মেঘ গগনমণ্ডল, গগনমণ্ডল মানে কি, আকাশলোক, আর জোরে মানে ব্যাপ্ত করে, মানে ছড়িয়ে পড়ে, অর্থাৎ নিমেষের মধ্যে উত্তর পূর্ব দিকে যে মেঘ দেখা যাচ্ছিল সেই মেঘ কিন্তু সারা আকাশটাকে ছেয়ে ফেললো, ঢেকে ফেললো। ঠিক আছে, পরের লাইনে আমরা চলে যাব। চারি মেঘে বরিশে মুষলাধারে জল, চারি মেঘে বরিশে মুষলাধারে জল, অর্থাৎ চারিদিক থেকে মেঘের যে গর্জন শোনা যাচ্ছিল, সেই মেঘ যখন সারা আকাশটাকে ছেয়ে ফেললো, এবার শুরু হলো মুষলধারায় বৃষ্টি, মুষলধারায় বর্ষণ শুরু হলো। কোথায়, কলিঙ্গ দেশে। পরের লাইন আমরা দেখে নেব। কলিঙ্গে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, কলিঙ্গে কি করছে, মেঘ উঠছে। কলিঙ্গ মানে কোথায় বলেছি তোমাদের একটু আগেই, প্রথমেই বলে নিয়েছি, বর্তমানে উড়িষ্যার বেশিরভাগ অংশ, সেইখানে কি করছে, সেইখানে উচ্চনাদ অর্থাৎ জোরে আওয়াজ করছে মেঘ, সেইখানে প্রচণ্ড জোরে আওয়াজ করছে এবং প্রবল বৃষ্টি সেখানে শুরু হয়েছে। পরের লাইন, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রলয় অর্থাৎ কি, সমস্ত কিছু ধ্বংস হতে চলেছে সেই রকম একটা ব্যাপার। প্রলয় মানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার একটা সংকেত, সেই প্রলয়। প্রলয় গনিয়া মানে কি, অনুমান করে, গনিয়া মানে গুণে বা অনুমান করে, ভাবয়ে বিষাদ অর্থাৎ প্রজাদের মধ্যে একটা বিষাদ ছেয়ে গেছে, অর্থাৎ এই যে এত বড় বৃষ্টি শুরু হয়েছে, মেঘের গর্জন এবং বৃষ্টি শুরু হয়েছে, সেটা দেখেই ধ্বংসের আশঙ্কায় কিন্তু প্রজারা প্রমাদ গুনতে শুরু করেছে, অর্থাৎ সময় গুনছে, আর বুঝি ধ্বংস হতে বেশি সময় বাকি নেই, সেটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছেন কবি। পরের লাইনে দেখো, খুব সুন্দর ওয়ার্ড সিলেকশন আছে কবির। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়,
হুড়হুড় দূর দূর মানে কি প্রবল বেগে বয়ে যাওয়া ঝড়ের শব্দ, সেটাকে এই শব্দের প্রতীকে কবি এখানে ব্যবহার করেছেন। অর্থাৎ প্রচণ্ড শব্দের গতিবেগ এবং শব্দের সঙ্গে ঝড় কিন্তু তার তাণ্ডব চালাচ্ছে। কোথায়? কলিঙ্গ দেশে। তারপরের লাইনে দেখো, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। খুব গুরুত্বপূর্ণ লাইন, অনেক প্রশ্ন হয় এখান থেকে। বিপদের আশঙ্কায় প্রজারা কিন্তু ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করলো। রর মানে কি? পালানো। বিপাকে ভবন ছাড়ি অর্থাৎ বাড়িঘর ছেড়ে প্রজা মানে সেখানকার অধিবাসীরা, কলিঙ্গ দেশের অধিবাসীরা কিন্তু রর মানে রওনা হলো, পালাতে লাগলো নিরাপদ স্থানের উদ্দেশ্যে। কারণ সবার কাছে প্রাণটাই আগে, প্রাণ থাকলে তো সমস্ত কিছু হবে না। তোমরা ক্লাস 8-এ কিন্তু পড়েছিলে যে প্রাণ থাকলেই সমস্ত কিছু আছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি তোমাদের 7, 8, 9, 10, 11, 12 প্রতিটা ক্লাসের জন্য আমি ভিডিও করার চেষ্টা করি চ্যানেলে। অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা ক্লাস 9-এর ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই তোমাদের স্কুলের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবে। যে ক্লাসেই তোমাদের দাদা হোক বা ভাই বোনরা হোক, যারাই আছে না কেন, তোমরা বলবে যে আপ টু 7 থেকে 12 অবধি কিন্তু এই চ্যানেলে বাংলা বিষয়ের ভিডিও এবং অন্যান্য সাবজেক্টের ভিডিও করা হয়ে থাকে। অবশ্যই তোমরা একবার রিকোয়েস্ট করবে দেখতে, তাহলে ভালো হবে। আমাদের যে ফ্যামিলি সেটা বড় হবে, আমরা আরো ভালো করে শিখতে পারবো, শেখার আনন্দ আসবে। তাহলে দেখো, আমরা এই প্রথম যে এই অংশটুকু, সেইটুকুতে আমরা কি দেখলাম, একটা সামারি আমি করে দিচ্ছি। চারিদিক মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, প্রজারা নিজেদের দেহ পর্যন্ত দেখতে পাচ্ছে না। উত্তর পূর্ব কোণে কি হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন থেকে বিদ্যুতের চমক দেখা যাচ্ছে এবং উত্তর দিকের বায়ুতে কি মেঘের ডাক শোনা যাচ্ছে, মেঘের দূর দূর যে ডাক, মেঘের গর্জন সেটা শোনা যাচ্ছে। নিমেষেকে জোরে মেঘ গগনমণ্ডল, এবং ক্ষণিক সময়ের মধ্যে চোখের পাতা ফেলার মধ্যেই সারা আকাশ ব্যাপী কিন্তু মেঘ ছেয়ে গেল। প্রথমে যে উত্তর পূর্ব কোণে যে মেঘ ছিল, সেই মেঘটা সারা আকাশকে ছেয়ে ফেললো এবং প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং কলিঙ্গের মেঘ উচ্চনাদ করতে লাগলো, অর্থাৎ উচ্চস্বরে গর্জন করতে লাগলো এবং প্রজারা কিন্তু প্রলয় গড়ে, অর্থাৎ ধ্বংস হতে আর বেশি সময় নেই সেটা ভেবেই তারা কিন্তু তাদের মন বিষাদাচ্ছন্ন হয়ে গেল, মন ভারাক্রান্ত হয়ে গেল, দুঃখাক্রান্ত হয়ে গেল এবং হুড়হুড় দূর দূর বহে ঘন ঝড় এবং প্রচণ্ড শব্দের সঙ্গে ঝড় বইতে লাগলো। প্রজারা কিন্তু নিজেদের বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে আশ্রয়ের খোঁজে তারা বেরিয়ে পড়লো। তারা কিন্তু সেই কলিঙ্গ দেশে আর থাকলো না। এইটুকু আমরা দেখেছি। এবার পরের অংশে আমরা যাব। দেখে নাও, এখানে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। অর্থাৎ ধুলোয়, দেখো ঝড় হলে কি হয়, প্রথমত ধুলো হয়, তাই ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল, কি হয়ে গেল, হরিৎ। যত চাষের জমি ছিল, সবুজ ক্ষেত্র ছিল, সমস্ত কিন্তু ধুলোয় ঢেকে গেল। আচ্ছাদিত মানে ঢাকা পড়া, হরিৎ মানে কি, সবুজ বর্ণ, সবুজ মাঠ, এখানে গাছপালা বলতে পারো, অর্থাৎ সমস্ত গাছপালা কিন্তু প্রথমত ধুলোয় ভরে গেল। তারপরে দেখো, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, এবং সমস্ত কি জমির যে শস্য চাষবাস যেগুলো করা হয়েছিল, সেই সমস্ত শস্য কিন্তু উল্টে পড়ে গেল, প্রজারা কিন্তু চমকিত হয়ে উঠলো, প্রজারাও চমকে গেল। যেমন ঝড়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটাই কিন্তু এখানে ঘটলো, সমস্ত শস্য নষ্ট হয়ে গেল, শস্য ক্ষেত, এবং প্রজারাও চমকে উঠলো, আতঙ্কিত হলো। এটাই এখানে কবি বোঝাতে চাইছেন। পরের লাইনে দেখো, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। খুব গুরুত্বপূর্ণ লাইন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। মনে হয় 8টি বিশাল হাতি যেন বৃষ্টি ধারায় ভাসিয়ে দিতে চাইছে সমগ্র কলিঙ্গ দেশকে। এখানে গজরাজ বলতে আমি একটু তোমাদের ব্যাখ্যা করে দিই। গজরাজ বলতে হাতি শ্রেষ্ঠ বোঝায়। এখানে অষ্টগজরাজ জিনিসটা কি, এটা হচ্ছে, দেখো পুরাণে একটা কথা রয়েছে, 8টি দিকে রক্ষাকর্তাকে 8টি গজ হিসেবে আমরা জেনে থাকি, তাই সেই 8টি গজের কথাই এখানে বলা হয়েছে, যে সেই 8টি গজরাজের মতন বিশাল হাতি যেন চারিদিকে কি করছে, বৃষ্টি ধারায় ভাসিয়ে দিচ্ছে সমগ্র কলিঙ্গ দেশকে। দেখো হাতি যখন স্নান করে, হাতি স্নান করা নিশ্চয়ই তোমরা দেখেছো, হাতি সুরে করে জল তুলে স্নান করে, তো সেই রকম মনে হচ্ছে বড় বড় 8টা বিশাল হাতি কোনো বিভিন্ন জায়গা থেকে যেন জল তুলে এই কলিঙ্গের দেশের ওপরই কিন্তু বর্ষণ করছে, কলিঙ্গকে স্নান করাচ্ছে, সেটাই কবি এখানে বলতে চেয়েছেন। তারপরের লাইনে চলে যাব, সঘনে চিকুর পরে ব্যাঙ তর্কাবাজ। খুব গুরুত্বপূর্ণ লাইন, খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা।
কি বলছে যে ঘন ঘন বিদ্যুতের আওয়াজ এবং ব্যাঙ তর্কা বাজ পড়ছে। চিকুর মানে বিদ্যুৎ, তোমরা আগেই জেনেছো। ব্যাঙ তর্কা মানে কি? ব্যাঙের মতন তরাক তরাক করে লাফিয়ে পড়ে যে বাজ। এবার দেখো, তোমরা ব্যাঙ নিশ্চয়ই দেখেছো, একটু বৃষ্টি টৃষ্টি হলে দেখবে যে ব্যাঙগুলো কি ডেকে ওঠে, এবং ব্যাঙের চলার ধরনটা কি, খানিকটা লাফ দিয়ে একটা জায়গায় ধপ করে বসে, আবার লাফ দিয়ে এগিয়ে যায়, ধপ করে বসে, এইভাবে একটুখানি লাফিয়ে বসে নেয়, আবার লাফ দিয়ে আবার একটু জায়গায় গিয়ে বসে নেয়, একটু বসে একটু লাফায়, এইভাবে। তো সেই রকম মানে থেকে থেকে ব্যাঙ যেমন চলে, সেই রকম বাজটাও, ব্যাঙ তর্কা বাজ যেটা, সেটাও থেকে থেকে পড়ছে, মানে একবারে ঘন ঘন পড়ছে না, মাঝে মাঝেই বাজ পড়ছে। সেটাই এখানে বলা হয়েছে, সঘনে চিকুর পরে ব্যাঙ তর্কা বাজ, অর্থাৎ ঘন ঘন না হলে মাঝে মাঝে কি হচ্ছে, ব্যাঙের মতন থেকে থেকে বাজ পড়ছে। কোথায়? কলিঙ্গ দেশে। এবং সেখানে বাজ পড়ার ফাঁকে ফাঁকে বিদ্যুৎও পড়ছে, সেটাই এখানে কবি বোঝাতে চেয়েছেন। পরের লাইনে চলে যাব। করিকর সমান বরিশে জলধারা, খুবই এটাও বেশ গুরুত্বপূর্ণ লাইন। ঘন ঘন বিদ্যুতের চমকানোর সঙ্গে তীব্রভাবে বাজ পড়ছে আগের লাইনে দেখলে, এবং মনে হচ্ছে যেন বিশাল হাতি ক্রমাগত সুরের দ্বারা কি করছে, জলবর্ষণ করছে। করিকর মানে কি, একটু আগেই বলছিলাম হাতির সুর, তাই আমি যেটা বললাম যে হাতির সুর দিয়ে যেন এই কলিঙ্গ দেশের উপর জল বর্ষণ করা হচ্ছে, বৃষ্টি ঘটানো হচ্ছে কৃত্রিম ভাবে, এটা তো আমরা জানি, কিন্তু সেই সময় তখনকার সেখানকার প্রজারা তো সেটা জানতো না, সেটা কিন্তু একমাত্র কে জানতো? জানতো দেবী চণ্ডী জানতেন, আর কালকেতু জানতেন, তার ভক্ত। পরের লাইনে দেখে নেব, জলে মহি একাকার পথ হইল হারা। মহি মানে কি? পৃথিবী, অর্থাৎ জলে এত চারিদিকে এত জলাকার হয়ে গেছে, জলমগ্ন হয়ে পড়েছে চারিদিক, যে জলস্থলের সীমারেখা হারিয়ে গেছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না কোথায় স্থল ছিল আর কোথায় জল ছিল, সব একাকার হয়ে গেছে। পৃথিবী সমগ্র জায়গায় মনে হচ্ছে যে জলে একাকার হয়ে গেছে, সমগ্র জায়গায় জল অবস্থান করছে, কোথাও আর স্থল দেখা যাচ্ছে না। পরের লাইন, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। ঘন ঘন কি শোনা যাচ্ছে? মেঘের গর্জন শোনা যাচ্ছে। শুধু ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে, এবং জলস্থল, পৃথিবীর যে সীমারেখা জলস্থলে, সেটা লোপ পেয়েছে। সমগ্র জায়গায় কি হয়েছে? শুধুই জল দেখা যাচ্ছে, জলস্থলের বিভেদ মুছে গেছে, সমগ্র কলিঙ্গ দেশে একদম জল থই থই করছে, প্লাবন আসন্ন, অর্থাৎ প্লাবন সৃষ্টি হয়েছে, সেই ব্যাপারটাই কবি তুলে ধরছেন এখানে। পরের লাইন দেখো, কারো কথা শুনিতে না পায় কোনো জন, অর্থাৎ কেউই কারো কথা আর শুনতে পাচ্ছে না, এত প্রবল বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, যে কেউ কারো কোনো কথাই শুনতে পাচ্ছে না। এর আগে আমরা দেখেছি নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গই দেখতে পাচ্ছে না, আর এখন এত শব্দ হচ্ছে যে কেউ কারো কথাই শুনতে পাচ্ছে না। পরের লাইন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ কখন সন্ধ্যা হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। সব সময় কি রয়েছে? প্রবল অন্ধকার ছেয়ে আছে কলিঙ্গ দেশে, অর্থাৎ সন্ধ্যা দিন রাত্রির পার্থক্য কিছুই বোঝা যাচ্ছে না, একই অন্ধকার বিদ্যমান বিরাজ করছে এই কলিঙ্গ দেশে। তারপরে লাইন দেখে নাও, কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী। সমরে মানে কি? স্মরণ করে। কলিঙ্গের সমস্ত প্রজারা কি করছে? স্মরণ করছে কাকে? না জৈমিনীকে। জৈমিনীকে, জৈমিনী হচ্ছেন একজন বাকসিদ্ধ ঋষি, যিনি মীমাংসা দর্শনের রচয়িতা। আমরা প্রাচীনকালে বিভিন্ন গ্রন্থে জানতে পারি যে তার নাম স্মরণ করলে নাকি বজ্রপাত বন্ধ হয়ে যায়। এই বিশ্বাসী হয়েই সেইখানকার প্রজারা তার গুণকীর্তন করছিল, নাম করছিল, তার আরাধনা করছিল, যাতে এই প্রবল ঝড় ঝঞ্ঝা বন্ধ হয়ে যায়। তোমরা এখনো দেখবে যে ঝড় হলে আমাদের বাড়ির মায়েরা কিন্তু শঙ্খ বাজান। তো সেই রকমই এইখানে কলিঙ্গ দেশের প্রজাদের একটা বিশ্বাস ছিল যে যদি ঋষি জৈমিনীকে স্মরণ করা যায় তাহলে নাকি বজ্রপাত বন্ধ হয়ে যায়। তাই জন্য তারা সমর, অর্থাৎ কলিঙ্গের প্রজারা স্মরণ করছিল জৈমিনী ঋষিকে। পরের লাইন দেখে নেব, হুর হুর দূর 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 শুনি ঝনঝন, অর্থাৎ যে ঝড়, সেই ঝড়ের কতটা প্রবলতা সেটা বোঝানোর জন্যই এখানে কিন্তু দেওয়া আছে। ঝড় বৃষ্টির প্রাবল্যে কি হয়েছে? কলিঙ্গ দেশে আলো প্রবেশ করতে পারছে না, শুধুই ঝড়ের প্রবল আওয়াজটাই শোনা যাচ্ছে। পরের লাইন দেখব, না পায় দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ এত প্রবল অন্ধকার ঘনিয়ে এসেছে যে সূর্যের কিরণ আর সেখানে প্রবেশ করতে পারছে না। পরের লাইনে চলে যাব, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে।
গর্ত ছেড়ে কি হয়েছে, ভুজঙ্গ মানে সাপ, বুলে মানে বলে, অর্থাৎ সাপের গর্তে জল ঢুকে গেছে, তাই কি হয়েছে, সাপও আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, অর্থাৎ যেটা বলছিলাম কলিঙ্গে জলস্থলের যে বিভেদ সেটা একদম মুছে গেছে, অর্থাৎ কোনো জায়গায় যে আগে স্থল ছিল বা জল ছিল সেটা আর বোঝা যাচ্ছে না, সমগ্রটাই প্লাবিত হয়ে পড়েছে। পরের লাইন, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি মানে টানা, কন্টিনিউ 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হয়েছে, সব সময় ধরেই বৃষ্টি হয়েছে, কোনো সময় বৃষ্টি থামেনি। আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, খুব গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে বারবার। আচ্ছুক মানে কি, আচ্ছুক মানে হচ্ছে থাকা, অর্থাৎ এই প্রচণ্ড বৃষ্টির ফলে কি হয়েছে, শস্যের কার্য অর্থাৎ চাষবাসের কাজ বন্ধ হয়ে গেছে, হেজ্জা গেল ঘর, অর্থাৎ মাটির ঘরগুলো কি হয়েছে, ভিজে একসা হয়ে যাচ্ছে, ভিজে গেছে। তখনকার দিনে তো দালান বাড়ি ছিল না, না কলিঙ্গ দেশে, সেখানে একদম মাটির ঘর, তো বেশি বৃষ্টি হলে মাটির ঘরগুলো ভিজে যাবেই, শস্য চাষ করা অর্থাৎ চাষবাসের কাজও বন্ধ হয়ে গেছে, সেটাই কবি এখানে বলতে চেয়েছেন। তারপরের অংশে চলে যাব, কি আছে, মেঝেতে পড়ে শিল বিদারিয়া চাল, অর্থাৎ এত শিলাবৃষ্টি হয়েছে যে ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে পড়তে থাকে, ঘরের চাল পর্যন্ত ফুটো হয়ে যাচ্ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এমনভাবে শিল পড়ে চালগুলো ফুটো হয়ে গেছে, মনে হচ্ছে যেন ভাদ্র মাসের পাকা তালের মতোই শিল ঘরের চাল একদম ভেঙে বা ভেদ করে মেঝেতে পড়ে রয়েছে, অর্থাৎ ভাদ্র মাসে তাল যেভাবে পড়ে থাকে সেইভাবে শিলের পড়াকে কবি তুলনা করেছেন, কল্পনা করেছেন। তারপরের অংশ দেখো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, অর্থাৎ চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করছেন, বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, অর্থাৎ সমস্ত কিছু ঘর বাড়ি সমস্ত কিছু তিনি কি করছেন, ভেঙে তছনছ করছেন, একদম ধ্বংসপ্রাপ্ত করছেন। কারণ কার আদেশে করছেন এটা, দেবী চণ্ডীর আদেশে। তারপরে দেখো, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, অর্থাৎ চারিদিকে কি, পর্বত সমান উচ্চ ঢেউ, পর্বতের সমান উঁচু ঢেউ বইছে, এবং তাতে কি হচ্ছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে সেই বড় বড় ঢেউয়ের ধাক্কায়। এই যে সেটাই পরের লাইনে বলছে, উঠে পড়ে ঘরগুলা করে দলমল, সেই ঢেউয়ের ধাক্কায় ঘরগুলো কি হচ্ছে, উপরের দিকে উঠে আসছে, ভেসে উঠছে এবং দলমল করছে, অর্থাৎ নড়বড়ে হয়ে গেছে সেই ঢেউয়ের ধাক্কায়। চণ্ডীর আদেশ এসে ধায় নদীগণ, অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবল গতিবেগে প্রবল স্রোতে প্রবাহিত হচ্ছে। এবং শেষ লাইন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অর্থাৎ শ্রী কবি কঙ্কন এটা হচ্ছে তার উপাধি, মুকুন্দরাম চক্রবর্তী অম্বিকা মঙ্গলে এই বিধ্বংসের কাহিনী কিন্তু গান করে শোনান, অর্থাৎ তিনি এটার বর্ণনা করেন। এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু আমি আলোচনা করলাম। পরবর্তীতে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব, এসএকিউ নিয়ে আলোচনা করা হবে, এলএকিউ তো আগে করাই হয়েছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জিকে উইথ বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মনে করে নোটিফিকেশান বেলটা অন করে নেবে, তাহলে পরবর্তীতে যদি কোনো ভিডিও আমি আপলোড করি তোমরা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তোমরা দেখতে পারবে। আজ আসি, পরের ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ।